ছাত্রছাত্রীরা, এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে কিভাবে বিচ্যুত হয়, এবং সেক্ষেত্রে আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এটা দেখেছিলাম, বা আমরা দেখেছিলাম যে আমাদের পিভি ভার্সেস যে পি কার্ভটা কিভাবে বিচ্যুত হয়েছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, সেটা দেখেছিলাম। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে আমরা তো আগের এপিসোডে দেখেছিলাম যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়, কিন্তু আজকে আমরা জানব যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে কেন বিচ্যুত হয়। অর্থাৎ আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ, এই কারণটা আমরা জানবো। আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ, দেখো এটা আমরা বিচ্যুতির কারণ, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। বিচ্যুতির কারণ, হ্যাঁ, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ জানবো। দেখো, এক্ষেত্রে আমরা যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস করেছিলাম, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব করেছিলাম, সেই গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী দুটো কনসেপ্ট আমি তোমাদের, দুটো স্বীকার্য বা দুটো পস্টুলেটস আমি তোমাদের খুব ভালো করে মনে রাখতে বলেছিলাম। যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে না। এই কথাটা আমি তোমাদের বলেছিলাম, ভালো করে নোট করবে। এক্ষেত্রে এই বাস্তব গ্যাসের যদি আমরা আচরণ খুঁজি, তাহলে আদর্শ গ্যাসের যে আচরণ ছিল, যে গ্যাসের দুটো যদি মলিকুল থাকে, সেই মলিকুল তাদের পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে থাকে না, দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মলিকুল বা অণুর ক্ষেত্রে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। এইটা বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির প্রথম কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বর্তমান। বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, অ্যাট্রাকশন ফোর্স অফ অ্যাট্রাকশন বর্তমান, আকর্ষণ বল বর্তমান থাকে। কিন্তু আমরা কেটিজিতে কি করেছিলাম? কেটিজিতে করেছিলাম যে বাস্তব আদর্শ গ্যাসের যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। নিশ্চয়ই তোমরা এই জায়গাটা খেয়াল করবে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বর্তমান। দেখো, একটা যদি আদর্শ গ্যাস যদি থাকে, সেই গ্যাসের যদি তুমি প্রেশারটাকে খুব বেশি পরিমাণে বাড়াও, তাহলে তো ভলিউমটা কি হবে? ভলিউমটা সংকোচন হবে। আর ভলিউমটা যদি সংকোচন হয়, তাহলে গ্যাসের অণুগুলো খুব কাছাকাছি এসে যাবে। এবং খুব কাছাকাছি যদি গ্যাসের অণুগুলো এসে যায়, আমি তোমাদের প্রথম এপিসোডেই বলেছিলাম, 500 পিকোমিটারের থেকে কম যদি গ্যাসের বা যে কোনো মলিকুলগুলো চলে আসে, তখন তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করে। অর্থাৎ তুমি যদি প্রেশার বাড়াও, তাহলে গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেই আয়তন কিন্তু কমতে থাকবে, এবং গ্যাসের অণুগুলো খুব কাছাকাছি আসবে, এবং কাছাকাছি আসার ফলে একটা তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করবে, এবং সেটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে। সেই জন্যই বলা হচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলির পারস্পরিক আকর্ষণ বল বর্তমান। হ্যাঁ, যদি এই কন্ডিশনে হয় যে টেম্পারেচার খুব হাই রাখো, এবং টেম্পারেচার এইচটি হাই টেম্পারেচার এবং এলপি লো প্রেশার রাখো, তখন কি হয়? তখন অণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার ফলে তখন গ্যাসের তো আয়তন তখন খুব বেড়ে যায়, এবং গ্যাসের আয়তন যখন খুব বেড়ে যায়, তখন অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তখন কিন্তু আমি বলেছিলাম যে এইচটিএলপি হাই টেম্পারেচার লো প্রেসারে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কন্ডিশনে আকর্ষণ বল বিকর্ষণ বল কিন্তু কাজ করবে না। কিন্তু যদি প্রেসার তুমি খুব বাড়াও বা টেম্পারেচার যদি খুব কমাও, তাহলে কিন্তু গ্যাসের মলিকুলগুলো কাছাকাছি চলে আসবে, এবং কাছাকাছি চলে আসার ফলে তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করবে।
এবং সেই কথাটাই বলা হয়েছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির প্রথম কারণ যে বাস্তব গ্যাসের অণুগুলির পারস্পরিক আকর্ষণ বল বর্তমান। দেখো, এই পারস্পরিক আকর্ষণ বল যেহেতু বর্তমান, সেহেতু আমরা বাস্তব গ্যাসের যে ধর্ম, সেই ধর্মের মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি। কিরকম পরিবর্তন লক্ষ্য করতে পারি দেখো, আমি বলছি। ধরো এরকম একটা কন্টেনার রাখা আছে। তো এই কন্টেনারের মধ্যে রাখা আছে। এই কন্টেনারের মধ্যে এরকম বদ্ধমুখ একটা কন্টেনার রাখা আছে। এই কন্টেনারের মধ্যে কোনো গ্যাস আছে। তো গ্যাসের ধরো একটা মলিকুল হচ্ছে এইটা। এই মলিকুলটা গ্যাসের মাঝামাঝি একটা মলিকুল আমি ধরেছি, একটা অণু ধরেছি। এই অণুটা চারিদিক দিয়ে তার ফোর্স অফ অ্যাট্রাকশন, তার ধরো এখানে একটা অণু আছে, সেই অণুটা একে টানছে, ফোর্স অফ অ্যাট্রাকশন। এইখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, সেই অণুটাকে ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে টানছে। এখানে একটা অণু আছে, সেটাও ফোর্স অফ অ্যাট্রাকশন টানছে। এখানে একটা অণু আছে, ফোর্স অফ অ্যাট্রাকশনে টানছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এই যে আমি কালো বিন্দুতে যেটা লিখেছি, সেখানে একটা অণুকে পরস্পর, এখানে তো পারস্পরিক আকর্ষণ বল বর্তমান বাস্তব গ্যাস অণুগুলোর মধ্যে, আমি তো বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করছি। আর আদর্শ গ্যাস তো পুরোপুরি ইমাজিনারি একটা কনসেপ্ট, পুরোপুরি কাল্পনিক। তো বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে ধরো মাঝামাঝি কোনো কন্টেনারের মাঝে কোনো একটা মলিকুল কাজ করছে। তো মাঝে কোনো একটা মলিকুল আছে এবং সেই মলিকুলের উপর অন্যান্য যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমি দেখিয়েছি লাল কালি দিয়ে। তাহলে এই মাঝের যে মলিকুলটা আছে, সে তার নেট ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ নেট ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা নেট ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ কি কার্যকরী এদের উপর বল কি হবে, অ্যাট্রাকশন। নেট ফোর্স অফ অ্যাট্রাকশন জিরো হবে, নেট ফোর্স অফ অ্যাট্রাকশন জিরো হবে। কারণ দেখো, একটা অপরকে দ্বারা প্রশমিত হচ্ছে, এই দিকেরটা দ্বারা প্রশমিত হচ্ছে, এই দিকেরটা দ্বারা প্রশমিত হচ্ছে, এই দিকের দ্বারা প্রশমিত হচ্ছে। তাহলে নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু গ্যাসের মলিকুল যেটা গ্যাসের কন্টেনারের মাঝখানে আছে, সেখানে নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু জিরো হবে। কিন্তু যে মলিকুলটা ধরো গ্যাসের কন্টেনারের একদম সাইডে আছে, সেই মলিকুলের ক্ষেত্রে কি হবে, যে মলিকুলটা গ্যাসের একদম পাত্রের যে কোণা, সেই কোণার একদম সেই কোণাতে আছে, মানে অর্থাৎ পাত্রের যে সেই গা বরাবর, যেটা দেওয়াল বরাবর যেটা আছে, পাত্রের দেওয়াল বরাবর, সেই ক্ষেত্রে দেখো এই পাশে তো কোনো মলিকুল নেই। তাহলে এর ক্ষেত্রে যে ফোর্স অফ অ্যাট্রাকশন লাগবে, সেই এখানে ধরো একটা কোনো মলিকুল আছে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন পেছনে টানবে, এখানে আছে সে পেছনে টানবে, এখানে পেছনে টানবে, এই দিকে টানতে পারে, এই দিকে টানতে পারে। অর্থাৎ এক্ষেত্রে নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু জিরো হবে না, কারণ এর তো সামনের দিকে কোনো একটা, এক্ষেত্রে যখন সামনের দিকে দেখো, সামনের দিকে কিন্তু একটা স্পেস ছিল এবং সেই স্পেসে কিন্তু অণু ছিল, সেই অণুগুলো একে আকর্ষণ করছিল। কিন্তু এখানে যখন দেওয়ালের গায়ে যেটা আছে, দেওয়ালের গায়ে যে মলিকুলটা, সেই মলিকুলটা কেবলমাত্র পিছন থেকে একটা বল কিন্তু বর্তমান, অর্থাৎ পিছন থেকে কিন্তু টানবে এমন একটা আকর্ষণ বল, অন্যান্য মলিকুল দ্বারা এমন একটা আকর্ষণ বল বর্তমান। কিন্তু সামনের দিকে কোনো মলিকুল তো নেই, সামনের দিকে মলিকুল না থাকলে সামনের দিকে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে না। তাহলে এই মলিকুলটা পেছন থেকে তাদের পেছন থেকে অনেকগুলো মলিকুল তাকে ধরে রেখেছে, অ্যাট্রাকশন করছে, আকর্ষণ করছে। তাহলে এই মলিকুলটা যদি এই পাত্রের দেওয়ালের মধ্যে যদি আঘাতটা করতে চায়, তাহলে কি সেই চাপে আঘাত করতে পারবে? আদর্শ গ্যাস যদি এখানে থাকতো, আদর্শ গ্যাস থাকলে হ্যাঁ, মলিকুলের মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে না, এই দিকে তোমার কোনো মলিকুলটা এলে একদম সরাসরি গিয়ে আঘাত করবে, এবং সেক্ষেত্রে সেখানে প্রেশার কিন্তু খুব বেশি হয়ে গেল। তো এখানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, বাস্তব গ্যাসে তোমাকে পেছন থেকে কেউ একজন ধরে রেখেছে, তুমি ধরো এরকম ভাবে করে যাচ্ছ, এরকম করে ছুটছো তুমি, আর তোমাকে পেছন থেকে কেউ ধরে রেখেছে, পেছন থেকে অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে তুমি কি সামনের দিকে খুব ভালো করে এগোতে পারবে? সামনের দিকে এগিয়ে খুব ভালো করে আঘাত করতে পারবে না। তাহলে না পারলে এক্ষেত্রে আর পাত্রের দেয়ালের উপর যে আঘাত করা গ্যাসের অণুগুলোর যে আঘাত, সেই আঘাতকেই আমরা কি বলে থাকি, গ্যাসের চাপ। আমি বলেছিলাম যে ফোর্স পার এরিয়া, মানে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকেই বলে ওই জিনিসের চাপ বলে। তো এখানে যে চাপটা, যে পাত্রের দেয়ালের উপর যে অণুর যে আঘাত, সেই অণুর আঘাতটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুর আঘাত কিন্তু কম হচ্ছে, যেহেতু এদের ফোর্স অফ অ্যাট্রাকশন পেছন দিকে কাজ করছে। সেহেতু আমি যদি এখানে ধরে নিই
ধরো এই কন্টেনারের ভলিউম হচ্ছে ভি, আর এর মধ্যে এন মলিকুল, কোন একটা গ্যাসের এন মলিকুল আছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ভি আয়তনযুক্ত এন মলিকুল, এন অনুর গ্যাসের, বাস্তব গ্যাস, কারণ এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে আলোচনা করছি। বাস্তব গ্যাসের চাপ আমি ধরে নিচ্ছি পি। ভি আয়তনযুক্ত এন অণু বাস্তব গ্যাসের চাপ আমি ধরে নিলাম পি। তাহলে যদি ধরো এই জায়গাটাতে যদি কোনো একটা আদর্শ গ্যাস রাখতাম, ইমাজিন করো যে এই জায়গাটাতে যদি কোনো আদর্শ গ্যাস রাখতাম, তাহলে সেই আদর্শ গ্যাসের যে চাপটা এই বাস্তব গ্যাসের চাপের থেকে বেশি হতো না কম হতো? কি মনে হয়? বেশি হতো, কারণ এখানে তো পেছন থেকে ফোর্স অফ অ্যাট্রাকশন কারো লাগছে না। আর ফোর্স অফ অ্যাট্রাকশন যদি না লাগে তাহলে আদর্শ গ্যাসের সেক্ষেত্রে চাপটা খুব বেশি হতো, এবং সেই চাপটা যেহেতু এখানে বেশি হতো, সেই চাপটার পরিমাণটাকে আমি ধরে নিচ্ছি, সেই চাপটার পরিমাণটাকে যদি আদর্শ গ্যাস হলে আচ্ছা আমি এখানে অন্যভাবে একটু চিন্তা করছি, যে তোমাদের বইতে সেরকম ভাবে লেখা আছে যে আকর্ষণ, যেহেতু বাস্তব গ্যাসের জন্য আকর্ষণটা যেহেতু কম হচ্ছে, বাস্তব গ্যাসের মধ্যে যেহেতু অন্যান্য অণু দ্বারা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এই মলিকুলটার পেছনে কাজ করছে, তাহলে চাপটা কিছুটা পরিমাণে কম হচ্ছে, এবং সেই চাপটা কম চাপের পরিমাণটাকে আমি ধরে নিচ্ছি পিএ। অর্থাৎ এখানে আমি ধরছি যে বাস্তব গ্যাসের অণুগুলি, এখানে আমি ধরে নিচ্ছি যে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের জন্য বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের জন্য বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের জন্য চাপ হ্রাসের পরিমাণ আমি ধরে নিচ্ছি, চাপ হ্রাসের পরিমাণটাকে আমি ধরে নিচ্ছি পি এ, এটাকে ধরে নিচ্ছি চাপ হ্রাসের পরিমাণ পি এ। দেখো একদম নিশ্চিত যে ভি আয়তনযুক্ত এন অণু বাস্তব গ্যাসের চাপ হচ্ছে। তাহলে দেখো এখানে ভি আয়তনযুক্ত এন অণু বাস্তব গ্যাসের চাপ হচ্ছে পি, আর বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের জন্য চাপ হ্রাসের পরিমাণ হচ্ছে পি এ। এবার তুমি কল্পনা করো যে এখানে তুমি কোনো আদর্শ গ্যাস রেখেছো, তাহলে আদর্শ গ্যাস যদি রেখে থাকো, তাহলে সেই আদর্শ গ্যাসের চাপ কি হবে? আদর্শ গ্যাসের চাপ সেখানে হবে, কিন্তু চাপের পরিমাণটা হবে এই যে পি বাস্তব গ্যাসের চাপ, আর যেটা কমলো সেইটাকে তুমি যোগ করে দাও, এই পি এ, এই পরিমাণটাকে যোগ করে দিলে তুমি কিন্তু আদর্শ গ্যাসের চাপ তুমি পেয়ে যাবে। তাই তো হচ্ছে, ধরো ভি আয়তনযুক্ত এন অণু বাস্তব গ্যাসের চাপ হচ্ছে পি। এবার তুমি বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের জন্য চাপ হ্রাসের পরিমাণ হচ্ছে পি এ। তাহলে আকর্ষণ বল করছে মানে চাপটা সেই অর্থে কিন্তু দিতে পারছে না। এবার তুমি কল্পনা করো যে এখানে যদি এই চাপ হ্রাসের পরিমাণটা যদি পি এ হয়, এবার এখানে এই কন্টেনারের মধ্যে কোনো আদর্শ গ্যাস আছে, তাহলে আদর্শ গ্যাস থাকলে আমি চাপটা কত পাবো? আদর্শ গ্যাস থাকলে চাপটা পাবো এই যে বাস্তব গ্যাসের চাপ পি, আর যে হ্রাসটা হয়েছিল সেক্ষেত্রে তো হ্রাসটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হতো না, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, আর ফোর্স অফ অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে চাপের হ্রাসটা হতো না। তাহলে এই যে প্রেসারটাকে যোগ করে দিলে আমি আদর্শ গ্যাসের প্রেসারটা পেয়ে যেতে পারবো। তাহলে সেখানে প্রেসারটা কি হবে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি প্লাস পি এ। অর্থাৎ এখানে পি প্লাস পি এ, এখানে যে আমরা প্রেসার যে কারেকশন করতে পারছি, যে প্রেসার কারেকশন, অর্থাৎ এখানে যে আমরা প্রেসার কারেকশন আমরা করছি, প্রেসারটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করে দেখছি, প্রেসার কারেকশন আমরা করছি। প্রেসার কারেকশনে আমি কি টার্মটা পাচ্ছি? পি প্লাস পি এ, এই টার্মটা কিন্তু পেলাম। তো গণনার মাধ্যমে দেখা গেছে যে পি এ, এই মানটা হচ্ছে পি এ ইজ ইকুয়াল টু যদি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে পি এর মান। আর এখানে দেখো, এখানে এ যেটা সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এই ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের মান কিন্তু আলাদা আলাদা।
ভ্যান্ডার ওয়াল, এটাকে ভ্যান্ডার ওয়াল ধ্রুবক বলবো। এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা তোমাদের পরীক্ষায় মান দেওয়া থাকবে যে গ্যাসের ক্ষেত্রে সেই ভ্যান্ডার ওয়াল ধ্রুবকের মানটা দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এখানে তোমার আদর্শ গ্যাস সমীকরণ লিখি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে দেখো এই যে প্রেসারটা এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, আর আমরা এই প্রেসারটা কোথায় ধরেছি, এই প্রেসারটা আদর্শ গ্যাসের ক্ষেত্রেই আমি কারেকশন করে ধরেছি। তাহলে এইখানে প্রেসার কারেকশন আমরা কিন্তু এই আদর্শ গ্যাস সমীকরণে এই পি এর জায়গায় আমি কিন্তু এই প্রেসার কারেকশনটা আমি করে বসাবো, সংশোধিত চাপটা দিয়ে কিন্তু আমি বসাবো। বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাহলে সেটাই কিন্তু প্রযুক্ত হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ কি হবে, চাপ হবে পি প্লাস পিএ, পি প্লাস পিএ ইন্টু ভি আর ইজ ইকুয়াল টু এনআরটি। এই পর্যন্ত হলো। এবার দেখো এই যে প্রেসার এই পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, কারণ এর এই যে পি এর মানটা হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়েছে, ইজ ইকুয়াল ইন্টু ভি ইজ ইকুয়াল টু এনআরটি। দেখো তাহলে প্রেসার কারেকশন আমরা কিন্তু পদটা পেয়ে গেলাম বাস্তব গ্যাসের ক্ষেত্রে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রেসার কারেকশন আমরা তাপ সংশোধন পদটা কিন্তু পেয়ে গেলাম। পি প্লাস আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরেছিলাম পিভি, এক্ষেত্রে প্রেসার কারেকশন করে কি হলো, প্রেসার কারেকশন পি প্লাস পিএ, এবং এই এর পি এর মানটা কি, পি এর মান হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এবং আমরা এই এন স্কোয়ার ভি বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটা কিন্তু আমরা কিন্তু এর সঙ্গে অ্যাড করে আমরা কিন্তু এই সমীকরণটা আদর্শ গ্যাস সমীকরণে পুট করতে পারলাম। এটাকে চাপ সংশোধন কিন্তু হয়ে গেল। এবার আমরা তাহলে দেখো আমরা যেটা আলোচনা করছিলাম বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসে আচরণ থেকে বিচ্যুতির কারণ, তাহলে প্রথম কারণটা যেটা বললাম, বাস্তব গ্যাসের অণুগুলোর পারস্পরিক আকর্ষণ বল বর্তমান। তাই বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল যেহেতু বর্তমান, সুতরাং বাস্তব গ্যাসের অণুগুলো যে প্রেসারটা দিচ্ছিল সেই প্রেসারের পরিমাণটা একটু কম হবে, কিন্তু প্রেসারের পরিমাণটা কম হলেও যদি আমি এখানে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসটা রাখতাম, তাহলে প্রেসারটা কি হলো, তাহলে প্রেসারটা হতো পি প্লাস পিএ। এটা যেহেতু আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে পি এর জায়গায় আমি পি প্লাস পিএটা লিখতে পারি। খুব ভালো করে কিন্তু এই জায়গাটা কপি করবে। এবার দেখো আমি এই জায়গাটা কয়েকটা কথা বলে দিই। এটা কিন্তু এই ভিটা আমরা কারেকশন করবো, এটা কিন্তু সম্পূর্ণ হলো না, আমরা খালি প্রেসার চাপের পদটা কিন্তু কারেকশন করলাম, এরপরে কিন্তু আমরা ভিটাও কারেকশন করব। আরেকটা কিন্তু এই কেটিজির মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে আরেকটাও কিন্তু ভুল আছে, সেই ভুলটা আমরা কারেকশন করে আমরা কিন্তু এখানে ভিটাকেও অর্থাৎ আয়তনটাকেও আমরা সংশোধন করব। এই জায়গাটা ভালো করে ধরে রাখতে হবে। আচ্ছা দেখো এবার দেখো এখানে কয়েকটা কথা বলে নিই, যে দেখো এখানে যে এ পেলাম, এর সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই। এ কি, এ হচ্ছে আমি বলেছি দেখো এ হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তো এ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, এটা কিসের সঙ্গে, এর তাৎপর্য আমরা যেটা করে নিই, দেখো এটাও তোমরা সবকিছু নোট করে নেবে। এর তাৎপর্য, এর সিগনিফিকেন্স, এর তাৎপর্যটা কি, দেখো এ কি, এ হচ্ছে কোনো একটা ওই গ্যাসের এইগুলো, এই যে আমরা যে এই টার্মটা পেলাম এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পি এ টার্মটা পেলাম, এই পি এ টার্মটা কার সঙ্গে যুক্ত, পি এ টার্মটা হচ্ছে অণুগুলোর আকর্ষণ বলের সঙ্গে যুক্ত। তাহলে দেখো এইখানে এ টার্মটা হচ্ছে কার সঙ্গে রিলেটেড, অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মধ্যে রিলেটেড। এ একটা ধ্রুবক হবে এবং সেই ধ্রুবকের মানটা কার উপর নির্ভর করবে, অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বলের উপর নির্ভর করবে। যার আকর্ষণ বলের মানটা যত বেশি হবে তার কিন্তু এর মানটা তত বেশি হবে, এবং যার এর মান যত বেশি হবে, আমি বললাম তার উল্টোটা বলো, আকর্ষণ বলের মানটা সেই অণুগুলোর মধ্যে সেই গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মানটাও তত বেশি তীব্র হবে, এবং তত বেশি যেহেতু তীব্র হবে সেই গ্যাসগুলোকে তরলে পরিণত করাও কিন্তু সোজা হবে। কারণ আমরা জানি যে তরলের মধ্যে ইন্টারাকশন গ্যাসের থেকে বেশি, তরলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। তাহলে এ হচ্ছে সেই ধ্রুবক, যে ধ্রুবকের মাধ্যমে গ্যাসের অণুগুলো মধ্যে আকর্ষণ বলের পরিমাণ মাপা যায়। এর মানটা যত বেশি হবে সেই গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে, এবং এর মানটা যত আকর্ষণ বলটা তত বেশি হবে, এবং এর মান যত বেশি হবে সেই গ্যাসগুলোকে তরলে পরিণত করার সম্ভাবনাটা কিন্তু বেশি হবে। যেমন ধরো এক্ষেত্রে একটা ক্ষেত্রে আমি বলি, যেমন ধরো এক্ষেত্রে এন2 ক্ষেত্রে এর মান দেওয়া আছে 1.408, এন2 ক্ষেত্রে এন এর 1.408 এর মান। আর হাইড্রোজেনের ক্ষেত্রে
এন এর মান, এর মান দেয়া আছে 0.02444, এইটা দেয়া আছে। তাহলে দেখো এর মানটা কার বেশি? এর বেশি। এর মানটা এর যদি বেশি হয় তাহলে এই নাইট্রোজেন অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে এর কিন্তু লিকুইডে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অর্থাৎ লিকুইড নাইট্রোজেনের পরিণত হওয়ার সম্ভাবনা লিকুইড হাইড্রোজেনের পরিণত হওয়ার সম্ভাবনা থেকে বেশি হবে। নিশ্চয়ই বুঝতে পারলে? এবার দেখো এর তাৎপর্যটা নিশ্চয়ই বুঝতে পারলে যে এ মানেটা কি? এ হচ্ছে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এবার দেখো এইখানে যে আমি পি এ সমান তো পেয়েছিলাম, পি এ ইজুকাল টু কি পেলাম? পি এ ইজুকাল টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা পেয়েছি। এবার এর একক করব, এর একক করতে চাই, এর একক পি এ ইজুকাল টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা তো আমরা পেয়েছি। তাহলে দেখো এই যে পি এ টার্মটা, এটা কিসের টার্ম? এটা প্রেসার রিলেটেড টার্ম। তাহলে এই এন স্কোয়ার এ ভি সমান বাই ভি স্কোয়ার সমান কি? সমান আমি লিখতে পারি চাপের একক। কারণ এই যে পি এটা তো একটা প্রেসার, চাপের একক। এবার দেখো, এবার যদি এ এর মানটা এখানে নিয়ে যাই, এ এর মানটা ইকুয়াল টু কি হবে? চাপের একক আমরা এর একক বার করছি, চাপের একক এটা এদিকে রাখলাম, ইনটু এটা কি? এই ভি স্কোয়ারটা এদিকে নিয়ে গেলাম ওপরে নিয়ে গেলে কি হবে? আয়তনের, ভিটা হচ্ছে আয়তনের একক, আয়তনের এককের স্কোয়ার করছে। আর এদিকে কি আসছে দেখো, নিচে এন স্কোয়ার আসছে, মানে কি? মোলের স্কোয়ার, এন মানে তো মোল। তাহলে এদের এককগুলো বার করে দিলেই হয়ে যাবে। তুমি চাপের একক তুমি কি জানো? চাপের একক ক্ষেত্রে এটিএম। আয়তনের একক কি? আয়তনের একক লিটার স্কোয়ার। আর মোল স্কোয়ার, নিচে মোল স্কোয়ার। তাহলে এটা যদি তুলে দাও তাহলে কি হবে? এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এর একক। খুব ভালো করে করবে। এ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এবং এ দ্বারা এ হচ্ছে গ্যাসের অণুগুলোর আকর্ষণ বলের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে এর তাৎপর্য। আর এর একক কি? এর একক হচ্ছে এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। বুঝতে পারলে? এবার চলো আমরা আরেকটা, এটা গেল প্রেসার কারেকশন কিন্তু হয়ে গেল। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেসার কারেকশনটা করে নিতে পারলাম। অর্থাৎ পি এর জায়গায় আমরা করলাম পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই টার্মটা কিন্তু যোগ করলাম, মানে কারেকশন করলাম। এরপর দেখো আমাদের আরেকটা কেটিজি তত্ত্বের আরেকটা জিনিস কিন্তু ভুল আছে। সেটা কি? সেটা বলা হয়েছিল যে পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাসের সমগ্র আয়তনটা নগণ্য, এটা বলা হয়েছিল। তাহলে কি কেটিজি অনুযায়ী কি বলা হয়েছিল? কেটিজি অনুযায়ী বলা হয়েছিল যে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা কি বলা হয়েছিল? যে পাত্রের মোট আয়তনের তুলনায়, দেখবে তোমাদের লেখা আছে, মোট আয়তনের তুলনায় পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির সমগ্র গ্যাসের অণুগুলির পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির সমস্ত অংশের আয়তন নগণ্য। এটা কেটিজি অনুযায়ী বলা হয়েছিল। দেখবে এই টার্মটাকে তোমার মনে রাখতে বলেছিলাম যে নগণ্য, খুব ভালো করে এটাকে মনে রাখতে বলেছিলাম। পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির সমস্ত অংশের আয়তন নগণ্য। এখানে নগণ্য মানে নেগলিজেবল কথার অর্থ কি ধরা হচ্ছে? জিরো ভলিউম ধরা হচ্ছে, বা অ্যাভয়েডেবল মানে জিরো ভলিউম বা অ্যাভয়েডেবল বা অ্যাভয়েড করা যেতে পারে নগণ্য। কিন্তু সত্যিই কি তাই? কোনো একটা, দেখো বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এটা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা তো খেটেছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? ধরো কোনো একটা গ্যাস আছে, সেই গ্যাসের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কি, অর্থাৎ কি দিয়ে গ্যাসটা তৈরি? অণু দিয়ে তৈরি। তাহলে অণুর তো একটা ভর থাকবে, অণুর যদি ভর থাকে তাহলে সেই অণুর কিন্তু একটা আয়তনও থাকবে, অণুর আয়তন থাকবে। এবং যদি আয়তন থাকে তাহলে এই আয়তনটাকে জিরো ধরা যাবে না, নগণ্য হিসাবেও কিন্তু আমরা একটু বাস্তব গ্যাসের ক্ষেত্রে ধরতে পারবো না। অর্থাৎ এই কাইনেটিক থিওরি যে আরেকটা পস্টুলেট ছিল যে নগণ্য বলে কিন্তু ধরতে পারবো না আমরা। এক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি বলবো? বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলবো যে কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির আকার অত্যন্ত ক্ষুদ্র হলেও
নগণ্য নয়, এদের নির্দিষ্ট আয়তন আছে। বাস্তব গ্যাসের অণুগুলোর আকার অত্যন্ত ক্ষুদ্র। ধরো এখানে তো এখানে ধরো আদর্শ গ্যাস, ধরো এখানে কোনো বাস্তব গ্যাসের কি ধরা হয়েছিল, আদর্শ গ্যাসের মলিকুলগুলো আগের বারও দেখিয়েছিলাম, তো এরকম ভাবে মানে প্রচুর আদর্শ গ্যাসের অণুগুলো ছড়িয়ে আছে। ছড়িয়ে থাকলেও আর এখানে তারপর তুমি কম্প্রেস করে কি বলা হয়েছিল, কম্প্রেস করে তোমাকে এইটুকু জায়গার মধ্যে তুমি যদি এটাকে অণুগুলোকে এইটুকু নিয়ে আসো। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে পাত্রের মোট আয়তনের তুলনায় এই যে আয়তনটা, অণুগুলোর মোট আয়তনটা, এটা নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটাকে তোমাকে মেনে চলতে হবে যে না, যে গ্যাসের অণুগুলো যেহেতু একটা নির্দিষ্ট ভর আছে মানে আয়তনও আছে, এবং সেই আয়তন থাকার জন্য এদের কিন্তু এদের আয়তনটাকে নগণ্য বলে ধরা যাবে না, অর্থাৎ জিরো বলে ধরা যাবে না। তাহলে নগণ্য বলে যদি ধরা না যায় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতের প্রধান কারণ, আরেকটা কারণটা কি? প্রথম কারণটা এটা দেখলাম যে বাস্তব গ্যাস অণুগুলি পারস্পরিক আকর্ষণ বল বর্তমান। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে যে বাস্তব গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য নয়। বাস্তব গ্যাসের অণুগুলির আয়তন অণুগুলির নগণ্য নয় থেকে তুমি এটা লেখো, অণুগুলির কিছুটা হলেও আয়তন আছে, কিছুটা হলেও আয়তন বর্তমান, তাহলে কিছুটা হলেও যদি আয়তন বর্তমান থাকে, তাহলে দেখো এইটা মানে বাস্তব গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে, যে ধরো যখন আদর্শ গ্যাসের যখন অণুগুলো ছিল, অণুগুলোর আয়তনটা নগণ্য হিসেবে ধরা হচ্ছিল বলে সেই আদর্শ গ্যাসের যে অণুগুলোর খুব মানে তার যে বিচরণের জন্য যে ক্ষেত্রটা ছিল, সেই বিচরণের ক্ষেত্রটা হচ্ছে সবটাই পাত্রের আয়তনের সমান ছিল, বিচরণের জন্য ক্ষেত্রটা। কারণ দেখো তোমার ধরো একটা কোনো ছোট্ট সরু কোনো জায়গা আছে, সেই সরু জায়গার মধ্যে তুমি যদি একদম খুব যদি ছোট বা নগণ্য, তাহলে তুমি সরু জায়গাটার মধ্যে কিন্তু ঢুকে যেতে পারবে। এবার তোমাকে তো বলে দিয়েছে যে কিছুটা বাস্তব গ্যাসের অণুগুলোর কিছুটা হলেও আয়তন বর্তমান। যদি বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কিছুটা আয়তন যদি বর্তমান থাকে, তাহলে ওই অণুগুলো যখন ওই পাত্রের দেয়ালের মধ্যে যখন ঘুরবে, তখন কিন্তু পাত্রের দেয়ালে কিন্তু 100% স্পেসটা কিন্তু কভার করে ঘুরতে পারবে না। অর্থাৎ কিছুটা কিন্তু আয়তন, কিছুটা মানে বিচরণের জন্য, বাস্তব গ্যাস অণুগুলোর যে বিচরণের জন্য কিছুটা আয়তন কিন্তু কম হয়ে যাবে। এই ব্যাপারটাকে ধরার চেষ্টা করো। ধরো একটা কোনো একটা কাটা জায়গা আছে, সেখানে তুমি ছোট যদি হয়, এই ছোট অণুটা কিন্তু তার মধ্যে ঢুকে যেতে পারবে। কিন্তু যদি তার আয়তন যদি বেশি হয়, বড় হয়, তাহলে কি সেই ছোট পাত্রের মধ্যে ঢুকতে পারবে? পারবে না মানে কি? তাহলে ওই যে গ্যাসের অণুগুলো, সেরকম গ্যাসের অণুগুলোর মধ্যে যখন আয়তনটা নগণ্য হিসেবে ধরা হচ্ছিল, তখন গ্যাসের অণুগুলোর বিচরণটা হচ্ছিল পাত্রের সমগ্র অংশে, মানে 100% তোমার পাত্রের যতটা জায়গা ছিল 100% জায়গাতেই তোমার ওই অণুগুলো এদিক ওদিক ছুটে যেতে পারছিল। এবার ধরো পাত্রের গ্যাসের বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন তো নগণ্য নয় মানে তার কিছুটা আয়তন আছে। আয়তন থাকলে একটা যদি স্পেসের মধ্যে যে ঘোরার যে জায়গাটা, সেই ঘোরার জায়গাটা কিন্তু একদম 100% কিন্তু হবে না। ধরো তুমি কোনো একটা বাসে উঠেছো, সেই বাসের মধ্যে তোমাকে কন্ডাক্টর ডাকছে এবং বলছে যে তুমি বাসে ওঠো, বাসটার গোড়াটাই খালি আছে। কিন্তু তুমি গিয়ে দেখলে যে একটা ছোট ছেলে 5 বছর বয়সে, সে কিন্তু একটা জানলার ধারে বসে আছে মানে কি? এবার তুমি, কন্ডাক্টর বলছে 100% খালি আছে, পুরোটাই খালি আছে, কিন্তু তুমি গিয়ে দেখলে ওইখানে ও কিন্তু খুব কম হলেও জায়গা দখল করে নিয়েছে। খুব কম হলেও যদি জায়গা দখল করে নেয়, তাহলে তুমি যখন ওই বাসটার মধ্যে তুমি যখন বসার চেষ্টা করবে, তখন তুমি কি 100% জায়গাতে বসতে পারবে? যে কোনো জায়গাতেই বসতে পারবে? পারবে না। পারবে না। সেরকমই বাস্তব গ্যাসের অণুগুলোর কিছুটা হলেও যদি আয়তন বর্তমান থাকে,
তাহলে বাস্তব গ্যাসের অণুগুলোর ওই পাত্রের মধ্যে যে বিচরণ ক্ষেত্রটা, সেই বিচরণ ক্ষেত্রটা কিন্তু 100% হবে না, কিছুটা হলেও কিন্তু কম হয়ে যাবে। এবং সেই কারণে এখানে কিন্তু আমাদের ভলিউম কারেকশন একটা পথ করতে হবে। ধরো ধরো এইখানে তোমার কোনো কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে গ্যাস আছে, তো গ্যাসের ভলিউমটা হচ্ছে ভি, গ্যাসের ভলিউমটা হচ্ছে ভি। তো গ্যাসের ভলিউমটা ভি মানে কি, পাত্রের ভলিউমটাও ভি। এবার এই অণুগুলোর কিছুটা হলেও আয়তন বর্তমান, তো অণুগুলোর কার্যকরী একটা দেহ আয়তন, কার্যকরী আয়তনটাকে আমি ধরে নিচ্ছি বি, আমি ধরে নিচ্ছি বি, কার্যকরী অণুগুলোর একটা দেহের যে আয়তন সেটাকে আমি ধরে নিচ্ছি বি। এবার সেখানে এন সংখ্যক মলিকুল আছে, তাহলে প্রত্যেকটা কার্যকরী দেহ আয়তন প্রত্যেকটা অণুতে সমান, প্রত্যেকটা অণুতে আয়তনটা সমান, তাহলে এন সংখ্যক কার্যকরী অণু আছে, এন সংখ্যক সেখানে এই ধরো এই পাত্রটার মধ্যে এন সংখ্যক অণু আছে, তাহলে এন সংখ্যক অণুর কার্যকরী দেহ আয়তন কত হবে? কার্যকরী দেহের আয়তন হচ্ছে এনবি। এবার তোমার যখন কোনো গ্যাস যখন এখানে আদর্শ অবস্থায় এই গ্যাসের কোনো মলিকুলটা সব জায়গাটায় কিন্তু 100% এই ভলিউমটা, পাত্রের ভলিউমটায় কিন্তু বিচরণ করতে পারতো 100%। কিন্তু এক্ষেত্রে দেখো এন সংখ্যক যদি অণু থাকে এবং তাদের প্রত্যেকটা অণুর যদি কার্যকরী দেহ আয়তন বিটা হয়, বিটা খুব ছোট রাশি, তাহলে কিন্তু এই যে অণুর যে বিচরণ ক্ষেত্রটা, সেই বিচরণ ক্ষেত্রটা কিন্তু এই ভলিউমের টোটাল ভলিউমটা হবে না, টোটাল ভলিউম থেকে কার্যকরী আয়তনটা কিন্তু বাদ দিতে হবে। কার্যকরী আয়তনটা যদি বাদ দাও এনবি, তবেই কিন্তু তুমি তার সেই গ্যাসগুলোর আয়তনটা কিন্তু পাবে। অর্থাৎ পাত্রের আয়তন থেকে তাদের নিজেদের যে কার্যকরী আয়তনটা বাদ দিলে তুমি কিন্তু সেই গ্যাসগুলোর বিচরণের জন্য যে আয়তনটা, বিচরণের জন্য যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা পাবে এবং সেটাই হবে গ্যাসের আয়তন। তাহলে এক্ষেত্রে ভি মাইনাস এনবি হচ্ছে গ্যাসের বিচরণের জন্য যে এফেক্টিভ যে আয়তন। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি যে আয়তনটা কি পাচ্ছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন পাচ্ছি ভি মাইনাস এন বি। তাহলে এখানে বিটাও কি, বিটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, আগেরটা এ ছিল, এটাও ছিল ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এটা বি, এটাও হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, এটাও ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, বি। তাহলে দেখো, তাহলে আমরা এবার আমরা চেঞ্জ করি। দেখো আমরা যে আদর্শ গ্যাস সমীকরণ করেছিলাম সেটা কি করেছিলাম, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। এবার তুমি প্রেসারটা তুমি কি চেঞ্জ করলে, প্রেসারটা তুমি আগের বারে এই টার্মটার জন্য বাস্তবময় পারস্পরিক আকর্ষণ বল বর্তমান, তার জন্য কি চেঞ্জ করেছিলে এইটাই যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা চাপ সংশোধন হয়েছিল, চাপের সংশোধন। আর এই ক্ষেত্রে বাস্তব গ্যাস অণুগুলোর কিছুটা হলো আয়তন বর্তমান, এই ক্ষেত্রে হলে কি সংশোধনটা হলো, এটা আয়তন সংশোধন হলো। যে আয়তনটা আগেটা আদর্শ গ্যাস থাকলে পাত্রের যে ভলিউমটা সেটাতেই গ্যাসের অণুগুলো বিচরণ করতে পারতো, কিন্তু এক্ষেত্রে তাদের নিজস্ব কিছু আয়তন থাকার জন্য যে কার্যকরী বিচরণের জন্য যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা কিন্তু কিছুটা হলেও কম হবে। সেই ক্ষেত্রের কমের পরিমাণটা কত, ভি মাইনাস এনবি। তাহলে সেটাই হচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলোর আয়তন। তাহলে এক্ষেত্রে এই ভিটাকে চেঞ্জ করে আমি কি করতে পারি, ভি মাইনাস এনবি, এটা হচ্ছে এই ভি, এটা হচ্ছে আয়তন সংশোধন, এটা হচ্ছে আয়তনকে আমি সংশোধন করলাম, এটা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে আমি নিয়ে আসছি আয়তন সংশোধন পদ দিয়ে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে পাচ্ছি মানটা এন আর টি। তাহলে দেখো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি, এইটা কিন্তু আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে পেলাম। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এন আর টি পেয়েছিলাম, কিন্তু এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি পেলাম, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এবং এটাকেই আমরা বলবো, এই সমীকরণটাকে আমরা বলবো বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণটাকে কি করে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। এটা গেল এন মোল গ্যাসের ক্ষেত্রে। যদি এক মোল গ্যাসের ক্ষেত্রে করো তাহলে কি হবে, এক মোল গ্যাসের ক্ষেত্রে করলে তাহলে কি হবে, দেখো এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি তুমি করো তাহলে হবে পি, তুমি এখানে এনটা তখন 1 হয়ে যাবে, এ প্লাস ভি স্কোয়ার, এনটা তখন 1 হয়ে যাবে এক মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে ভি মাইনাস বি
এনটা তখন 1, আর এখানে কি হচ্ছে কি আরটি। এটা এক মোল গ্যাসের ক্ষেত্রে, এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস সমীকরণ, এটা এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস সমীকরণ। বুঝতে পারলে? এখানে দেখো প্রত্যেকটা টার্ম একদম পরিষ্কার। এখানে তো এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে ভলিউম, এ হচ্ছে প্রেসার, এ আর বিটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট। এর ব্যাপারটা তুমি আগেই আমি বলেছি, এর ব্যাপারটা, এর তাৎপর্য কি। এবার বি এর তাৎপর্যটা আমি বলবো যে বিটা কি। তাহলে ভ্যান ডের ওয়ালস সমীকরণটা নিশ্চয়ই বুঝতে পারলে, ভ্যান ডের ওয়ালস সমীকরণটা কিভাবে এলো নিশ্চয়ই পরিষ্কার হলো, ভ্যান ডের ওয়ালস সমীকরণটা কিভাবে এসেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বি এর তাৎপর্য, যে বিটা কি। দেখো বিটা কিসের জন্য এসেছে, এই বিটা কিসের জন্য এসেছে, আয়তন সংক্রান্ত। যে বি পদটি গ্যাসের অণুগুলোর, তাহলে আমরা যেটা করবো বি এর তাৎপর্য, বি এর তাৎপর্য তো বি এর তাৎপর্য আমরা যেটা করবো যে বি পদটি গ্যাস অণুগুলোর আয়তন সংক্রান্ত ধারণা। বি এর মান যদি বেশি হয় তাহলে গ্যাস অণুগুলোর কার্যকরী যে দেহ আয়তন, গ্যাস অণুগুলোর আকার বড় এবং গ্যাসের সংকোচনযোগ্য আয়তনের পরিমাণটা কম হবে। গ্যাসের সংকোচনযোগ্য আয়তনের পরিমাণ মানে গ্যাসকে তুমি সংকোচন করে খুব আয়তনটা, সংকোচনযোগ্য আয়তনের পরিমাণ, আয়তনটা খুব কমে তুমি করতে পারবে না। অর্থাৎ বিয়ের তুমি একটা কথা মনে রাখো, বিটা কিসের সঙ্গে যুক্ত, বিটা আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন আয়তন কারেকশনে করেছি, তাহলে বিয়ের মানটা যত বেশি হবে সেই গ্যাসের অণুগুলির আকার তত কিন্তু বড় হবে। এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। এবার বিয়ের একক করি। যে দেখো এখানে আমরা যে এনবি এই টার্মটা যেটা করেছি, এই এনবিটা মূলত কিসের একক, এনবিটা মূলত আয়তনের একক। তাহলে আয়তনের একক আমরা একক বার করছি, বিয়ের একক বার করছি, এনবিটা মূলত হচ্ছে আয়তনের একক। এবার দেখো আয়তনের একক যদি হয় তাহলে বিয়ের এককটা যদি বার করি, বি ইজ ইকুয়াল টু কি হবে, আয়তনের একক বাই মোলের একক, আয়তনের একক বাই কি হবে, আয়তনের একক বাই মোলের একক, আয়তনের একক কি লিটার, আর মোলের একক কি মোল। তাহলে এখানে ইউনিট কি হবে, লিটার মোল ইনভার্স। এটা হচ্ছে বি এর একক হবে, লিটার মোল ইনভার্স। ভালো করে পড়বে, আয়তনের একক বাই মোলের একক, এর একক হবে লিটার মোল ইনভার্স। খুব ইন্টারেস্টিং। এটা বি এর তাৎপর্য আমরা কিন্তু করে দিতে পারলাম, বি এর তাৎপর্য এবং বি এর একক। এবার দেখো, এবার আমরা যেটা করবো, তাহলে আমরা যে সমীকরণটা পেলাম, সমীকরণটাকে আমি এন মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল গ্যাসের ক্ষেত্রে আরেকবার লিখছি। দেখো ভ্যান ডের ওয়ালস সমীকরণটা এক মোল গ্যাসের ক্ষেত্রে কি লিখেছিলাম, ভ্যান ডের সমীকরণটা এক মোল গ্যাসের ক্ষেত্রে লিখেছিলাম এটাই, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ইন্টু ভি মাইনাস বি, এন বি আর হবে না এক মোল গ্যাসের ক্ষেত্রে হলে, ইজ ইকুয়াল টু আর টি। এটা লিখেছিলাম এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস সমীকরণ। এবার দেখো ভ্যান ডের ওয়ালস সমীকরণের সাহায্যে আদর্শ গ্যাসের আচরণ থেকে যে আমরা যে গ্রাফের যে বিচ্যুতিগুলো করছিলাম, সেই বিচ্যুতিগুলোটাকে কিভাবে মিলিয়ে দিতে পারি, এই বিচ্যুতিটাকে কিভাবে ব্যাখ্যাটা দিতে পারি। দেখো প্রেসার যখন কম তখন কি হবে, প্রেসার যখন কম, দুটো কন্ডিশনে করো। প্রেসার কম হলে কি হবে, প্রেসার যদি কম হয় তাহলে ভলিউমটা খুব বেশি হবে, আর ভলিউমটা যখন খুব বেশি হবে তখন এই বিটার পরিমাণটা তো খুব কম, মানে খুব ছোট বিয়েরটা, তখন বিয়েরটাকে কিন্তু আমরা নেগলিজেবল হিসেবেই ধরতে পারি। তখন তাহলে কি হবে, তাহলে প্রেসার যখন কম তখন ভলিউমটা বেশি, ভলিউম বেশি হয়ে গেছে, ভলিউম বেশি হলে বিয়েটা তখন নেগলিজেবল, বিয়েটা তখন ধরবো না। তাহলে কি আসছে টার্মটা, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আর এখানে আমি লিখবো ভি মাইনাস বি এর জায়গায় ভি লিখবো, ভি ইজ ইকুয়াল টু আর টি লিখবো। এবার তো এখান থেকে কি আসছে, পিভি প্লাস এ বাই ভি আর টি। তাহলে কি আসছে, পিভি ইজ ইকুয়াল টু আর টি মাইনাস এ বাই ভি। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, পিভির মানটা যেটা আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে পিভি, এই পিভি যে মানটা, এটা পিভির মানটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আমি সরি আদর্শ গ্যাসের না, বাস্তব গ্যাসের পিভির মানটা 8 থেকে কিন্তু কম হয়ে যাচ্ছে।
অর্থাৎ তুমি যত প্রেশার কমাচ্ছ, তুমি যে দেখো, তুমি যেখানে তুমি কল্পনা করো যে পি ভার্সেস ভি যে লেখচিত্র করেছিলাম, তুমি যত প্রেশারটা কমাচ্ছ তত কিন্তু আস্তে আস্তে করে এই আটটির মানের থেকে প্রেশারটা যত তুমি কমাচ্ছ তত কিন্তু এই আটটির মানের থেকে আট মানে আটটি থেকে এই এ আর ভি এর মানটা কিন্তু আস্তে আস্তে করে মানে পিভি, দেখো যেটা বলছে যে পিভির মান আটটি অপেক্ষা কম। দেখো আটটি থেকে এ মাইনাস ভিটা তো বিয়োগ করলে তবে তো আট পিভি আসছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে পিভির মান আটটি অপেক্ষা কম আসছে, পিভির মান আটটি অপেক্ষা কম হচ্ছে। তাহলে এইটা একটা প্রথম কথা। আর দ্বিতীয়টা দেখো, যেহেতু চাপ বৃদ্ধি, আমি যদি চাপ প্রেশারটাকে বৃদ্ধি করছি, প্রেশারটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে প্রেশারটা যদি বৃদ্ধি পায় ভলিউমটা, প্রেশারটা যদি আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, চাপ যখন কম, এই প্রেশারটা যখন কম হচ্ছে, কম অবস্থাতে এটা আসছে, এবার চাপটাকে আমি আস্তে আস্তে করে বৃদ্ধি করছি, চাপ বৃদ্ধি করলে ভলিউমটা কমবে। আর ভলিউম যদি কমে, তাহলে কি হবে, এ বাই ভি এই মানটা কিন্তু এর মানটা কিন্তু বাড়তে থাকবে, কারণ এইটা ভিটা তো তোমার ইয়েতে আছে, ভিটা তো তোমার হরে আছে, তো হরের মানটা যেহেতু যদি কমে তাহলে টোটাল মানটা কিন্তু বাড়তে থাকবে। এ বাই ভি এর মানটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই পিভির মানটা আটটির মানের কিন্তু আস্তে আস্তে করে আটটির মানের মান বাড়তে থাকবে, বা পিভির মান কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে। এবং এ বাই ভি এর মানটা যদি আস্তে আস্তে করে বাড়তে থাকে তাহলে তাহলে পিভির মানটা আস্তে আস্তে করে কমতে থাকবে। এটাই তো হচ্ছে, পিভির মানটা কমতে থাকবে। এবং তুমি যে গ্রাফটা এঁকেছিলে সেই গ্রাফটা দেখবে, যত তুমি প্রেশারটা আস্তে আস্তে করে বাড়াচ্ছ তত কিন্তু ওই যে আস্তে আস্তে করে কার্ভটা এরকম হচ্ছিল না, পি ভার্সেস বিতে এরকম কার্ভটা হচ্ছিল না, তুমি এরকম করছিলে, এরকম করে আস্তে আস্তে করে এই দিকে তুলছিলে, এরকম তুলছিলে তো এটা পিভি ভার্সেস পি কার্ভটা তুমি এরকম করছিলে না, পিভি ভার্সেস পি কার্ভটা দেখো, প্রেশার যখন কম, আমি একবার বলছি, প্রেশার যখন কম তখন ভলিউম বেশি হলে তখন পিভির যে মানটা সেটা হচ্ছে আটটি থেকে কম হচ্ছে। এই যে লাইনটা, এটা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে লাইনটা পিভি ইকুয়াল টু আটটি। তাহলে দেখো যখন প্রেশার যখন কম তখন পিভির মানটা আটটির মানের থেকে কম হচ্ছে, দেখো কম হচ্ছে, এই যে কমছে, পিভির মানটা আস্তে আস্তে করে কমছে। এবং আস্তে আস্তে করে তারপর যদি পি এর মানটা যত বাড়ছে আস্তে আস্তে করে, তত কি হচ্ছে, তত ভলিউমটা কমছে। আর ভলিউমটা কমছে মানে কি, এ বাই ভি এই মানটা কিন্তু বাড়ছে। আর এ বাই ভি মানটা যেহেতু বাড়ছে, সেহেতু আমি বলতে পারি যে পিভির মানটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকছে। এটা নিজে একটু ক্যালকুলেশন করো, পিভির মানটা বাড়তে থাকবে এবং বাড়তে করে উপরে চলে যাবে। তাহলে পিভির মানটা প্রাথমিক স্তরে এভাবেই ব্যাখ্যা করা যায়। এবার দ্বিতীয় আমি কন্ডিশনটা করব যে চাপ যখন খুব বেশি, চাপ যখন কম, এবং চাপ যখন কম হয়েছে, এই যে কামটা হয়েছে, এবার চাপ যখন খুব বেশি, চাপ যখন খুব বেশি তখন কি হচ্ছে, চাপ যখন খুব বেশি, তখন দেখো, তখন চাপ হচ্ছে খুব বেশি, খুব প্রেসার খুব হাই, তখন ভলিউমটা তো খুব লো, ভলিউম লো হলে তখন কিন্তু আর এই ভি এর সাপেক্ষে আর ভি এর টার্মটা কিন্তু আমি ক্যান্সেল আউট করতে পারবো না, কারণ ভলিউম তো খুব কমে গেছে, মানে ভি এর সাপেক্ষে আর ভি এর টার্মটা কিন্তু আমি ক্যান্সেল আউট করতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে ভি মাইনাস বিটাই রয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রেসার খুব বেশি, খুব বড় হয়ে গেছে, তখন কিন্তু এ বাই ভি স্কোয়ার টার্মটা কিন্তু আমরা নেগলেক্ট করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে পি, এটাকে পি প্লাস এ বাই ভি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি পি। যখন প্রেসারটা যখন খুব বেশি হয়ে গেছে, এটার মানটা খুব হাই, তখন এ বাই ভি স্কোয়ার টোটাল টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে কি আসছে, পি ভি মাইনাস বি, এটার জায়গায় পি প্লাস এটার জায়গায় আমি পি বসালাম, তাহলে কি আসছে দেখো, এটা সমান আসছে পি ভি, আচ্ছা এটা সমান আমরা কি করবো, এটা সমান আটটি আসছে, কারণ এটা আর এটা বসিয়েছি, তাহলে কি আসে, পিভি মাইনাস পিবি ইজ ইকুয়াল টু আটটি। এবার পিভি ইজ ইকুয়াল টু আটটি প্লাস পিবি। অর্থাৎ প্রেসার যখন খুব বেশি, প্রেসারটা যখন খুব আস্তে আস্তে করে বাড়তে থাকছে, এখানে প্রেসার যখন খুব বাড়তে থাকছে, তখন পিভির যে মানটা
সেই পিভির মানটা কিন্তু 8টির থেকে দেখো বেশি হয়ে গেছে, কারণ 8টি আর পিভি যোগ করে তবেই তুমি পিভির মানটা পাচ্ছ। তাহলে প্রেসারের মানটা যখন খুব বেশি, তখন এই যে কার্ভটা পিভির মানটা, তখন কিন্তু এই কার্ভটা মানে সরলরেখায় যে সমান্তরাল যে কার্ভটা আছে তার থেকে কিন্তু বেশি হয়ে গেছে। এবার সেটাই তো এখানে শোষ করছে, পিভির মানটা 8টির থেকে কিন্তু বেশি হয়ে গেছে, এবং ফলে ভ্যান ডার সমীকরণের রূপ 8টির থেকে বেশি হয়ে গেছে, এবং 8টার পক্ষে বেশি। আবার চাপের মান বাড়তে থাকলে, চাপের মান যদি আরো বাড়তে থাকে চাপের মান, তাহলে কি হবে? তাহলে পিভির মানটা আরো বাড়বে, কারণ পি তো এখানে আছে, পিভির মানটা আরো বাড়বে। পিভির মানটা যদি আরো বাড়ে, তাহলে পিভির মানটা কিন্তু আরো বাড়তে থাকবে। অর্থাৎ যত তুমি চাপটা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে করে এই 8টির মানের তুলনায় আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকে। এটাই হচ্ছে আমরা ভ্যান ডার সমীকরণ, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির ব্যাখ্যা। বইটা আছে, আমি যে কথাগুলো বললাম একটু বইটা দেখো, বইটা দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো করে কিন্তু পড়বে। এবার দেখো, এই যে আমরা বলেছিলাম না যে এটা তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার সমীকরণ, তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার সমীকরণকে আমরা কিন্তু আদর্শ গ্যাসে রূপান্তর করতে পারি। কি করতে পারি? হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার, এইচটিএলপি তে এই বাস্তব গ্যাসের যে ভ্যান ডার সমীকরণটা আছে, বাস্তব গ্যাসের ভ্যান ডার সমীকরণটা কিন্তু আদর্শ গ্যাসের পিভি ইকুয়াল টু এন একটি সমীকরণ রূপান্তর হয়ে যেতে পারবে। কেন? দেখো, এখানে প্রেসার যখন খুব লো এবং টেম্পারেচার যখন খুব বেশি, আচ্ছা আমি প্রেসার লো এই কথাটা প্রথমে আলোচনা করি। প্রেসার যখন লো, হাই টেম্পারেচার লো প্রেসার যখন লো, তখন ভি এর মানটা খুব বেশি হবে। প্রেসার যখন লো, তখন ভি এর মানটা যদি খুব বেশি হয়, তাহলে দেখো এই হরে যদি ভি এর মানটা খুব বেশি হয়, তাহলে এ এর মানটা তো খুব কম, ভ্যান ডার ধ্রুবকের মানটা খুব কম। তাহলে এবার ভি এর মানটা যদি খুব বেশি হয়, তাহলে এ বাই ভি স্কোয়ার এই টোটাল টার্মটাকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারি, কারণ ভি এর মানটা খুব বেশি, ভি হরে আছে, হরে থাকলে এ বাই ভি স্কোয়ারের মানটা কিন্তু খুব কম হয়ে যাবে। এটা সাধারণ অঙ্কের কনসেপ্ট বলে। তাহলে এক্ষেত্রে আমি এটাকে পি লিখতে পারি, আর এক্ষেত্রে দেখো ভি এর মানটা যখন খুব বেশি হয়ে গেছে, তখন বি এর মানটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে কি হচ্ছে? পিভি ইজ ইকুয়াল টু আরটি, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ আমরা পেয়ে যেতে পারি। এটা লো টেম্পারেচারের ক্ষেত্রে, লো প্রেসারের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, লো প্রেসারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, পিভি ইজ ইকুয়াল টু আরটি সমীকরণ রূপান্তর হলো, ভ্যান ডার সমীকরণটা বাস্তব আদর্শ গ্যাসের সমীকরণ রূপান্তর হলো। আর এখানে যদি হাই টেম্পারেচার হয়, টেম্পারেচার যদি হাই হয়, তাহলে গ্যাসের কাইনেটিক এনার্জি বাড়বে, গতিশক্তি বাড়বে, আর গতিশক্তি বাড়লে ভলিউমটাও খুব বেশি হবে, ভলিউম খুব হাই হবে, ভলিউম বেশি। আর ভলিউম যদি খুব বেশি হয়, তাহলে দেখো ভলিউম খুব বেশি হলে এ বাই ভি স্কোয়ার এই টার্মটা খুব কম হয়ে যাবে, কারণ হরে আছে। তাহলে হরে হয়ে গেলে তাহলে এটাও তো পি বসবে। আর এখানে ভলিউম যদি খুব বেশি হয়, তাহলে বি এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এবং নেগলেক্ট করে আমরা কি করতে পারি? পি, এখানে এটাকে আমরা ভি বলতে পারি, পিভি ইজ ইকুয়াল টু আরটি বলতে পারি। ঠিক আছে? তো এই দেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ আমি কিন্তু পরিষ্কার বললাম। দুটো আমি যে জিনিসগুলো পড়লাম আরেকবার জিস্ট করে দিই, তোমাদের একটু বইটা দেখতে হবে। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ। 1 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতীয় তত্ত্বে বলা হয়েছিল যে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এবং এই জন্যে আমাদের কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণের যে চাপ সংক্রান্ত যে সমীকরণ, এই চাপের অর্থাৎ পি রাশিটার একটা কারেকশনের প্রয়োজন পড়লো, এবং কারেক্টেড রাশি করে কি পেলাম? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখানে এ হচ্ছে ভ্যান ডার কনস্ট্যান্ট, এটা প্রথম ত্রুটি। আর দ্বিতীয় ত্রুটিটা বলা হয়েছিল যে গ্যাসের পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, কিন্তু এক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে নগণ্য নয়, যে গ্যাসের আয়তনটা, কার্যকরী দেহ আয়তনটা নগণ্য নয়। নগণ্য যদি নেওয়া হয় তাহলে তার একটা নিজস্ব আয়তন থাকবে, এবং সেই আয়তনটা যেটা থাকবে, সেই আয়তনটাই হচ্ছে গ্যাসের অণুগুলোর যে ফ্রি মুভমেন্ট যেটা হচ্ছিল পাত্রের মধ্যে, সেই আয়তনটাই হচ্ছে কার্যকরী দেহ আয়তনটার জন্য, সেই কার্যকরী দেহ আয়তনটা আর পাচ্ছে না,
অণুগুলো ফ্রি মুভমেন্টের জন্য। তাহলে বাস্তব গ্যাসের অণুগুলোর আয়তনটা পাত্রের আয়তনের থেকে একটু কম হবে, সেই কমটা কি ভি মাইনাস এন বি করা হলো। সেক্ষেত্রে সমীকরণটা হলো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, এটা এক মোল গ্যাসের ক্ষেত্রে। আর এন মোল গ্যাসের ক্ষেত্রে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি, এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে। এবার এ আর বি এর তাৎপর্য বলেছি, খুব ভালো করে করবে। এ আর বি এর ধ্রুবক বলেছি, এ আর বি এর যে একক সেটা খুব ভালো করে করবে। এবং আমি যেটা বললাম ভ্যান ডার ওয়াল সমীকরণের সাথে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, এটা কিন্তু আমরা ভালো করে করেছি। এবং বিশেষ কন্ডিশনে হাই টেম্পারেচার লো প্রেসারে বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়াল সমীকরণটা কীভাবে আদর্শ গ্যাস সমীকরণ রূপান্তর হচ্ছে সেটাও কিন্তু আমি দেখালাম। একটু এদিক ওদিক হয়ে আছে, একটু তোমরা বইটাকে দেখো। আমি একটু মানে বইটার থেকেও একটু এদিক ওদিক হয়ে আছে, বইটাকে একটু ভালো করে দেখো এবং তার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো শোনো, বইয়ের প্রত্যেকটা লাইন দেখো, ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আজকে এই পর্যন্ত। আর একটাই গ্যাস স্টেটের একটা আমাদের আলোচনা হবে, তারপর লিকুইড স্টেটে চলে যাব, সেটা হচ্ছে লিকুইফিকেশন অফ গ্যাস। এরপরে এপিসোডে আমরা লিকুইফিকেশন অফ গ্যাস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ।